হাসিনাকে ফেরত চিঠির জবাব এখনো দেয়নি ভারত, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে দুর্নীতির ৩ মামলার পুনরায় তদন্ত শুরু। ৮ প্রকল্পের দুর্নীতির নথি চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি। গণহত্যায় জড়িত ও দুর্নীতিবাজ কারো বিএনপিতে ঠাঁই নাই, জানালেন মির্জা ফখরুল। নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনার আহ্বান। চট্টগ্রামে এস আলম গ্রুপের ৬টি কারখানা বন্ধ ঘোষণা, প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ। পরিস্থিতি উন্নতি হলে চালুর প্রতিশ্রুতি। চাঁদপুরে জাহাজের ৭ খুনের ঘটনায় কুল কিনারা পাচ্ছে না পুলিশ, বিচার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। তদন্ত চলছে, জানালেন উপদেষ্টা। এবং ক্রিসমাস উদযাপনের প্রস্তুত দেশের গির্জাগুলো, থাকছে নানা আয়োজন। বিশ্বজুড়ে নজর কাড়া আলোকসজ্জা, মধ্যপ্রাচ্যে নেই উৎসবের আমেজ। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন কেএসটিএন টিপার সংবাদ শিরোনামগুলোর সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলাই গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। জানাবো বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে যে চিঠি দেওয়া হয়েছে তার উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। জানান, স্বাভাবিক সময়ের মধ্যে চিঠির জবাব না এলে ভারতকে তাগাদা পত্র দেওয়া হবে। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। বঞ্চিত অবসরপ্রাপ্ত ৭৬৪ কর্মকর্তাকে পদায়নের সিদ্ধান্তের কথাও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী এনআই নাহিদ। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। জানান, ঢাকায় পোল্যান্ডের দূতাবাস চালুর বিষয়ে আলোচনা চলছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর চিঠির বিষয়ে তিনি জানান, ভারত থেকে এখনো চিঠির জবাব আসেনি। উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। গতকালকে এই কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সহ সব সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান মুখপাত্র। বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ যা যা প্রয়োজন তা করবে। আমার মনে হয় যে এর চাইতে ক্লিয়ার কাট অ্যান্সার হতে পারে না। এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১১৯ জন সচিব, ৪১ জন গ্রেড 1 এবং বাকিরা যুগ্ম সচিব ও উপসচিব পদে পদায়ন হবেন। ১১৯ জনকে সচিব পদে, ৪১ জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন এবং যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ হাসিনার দুর্নীতির বিচার সরকারের অগ্রাধিকার। চোরতন্ত্র প্রতিষ্ঠায় তার সহযোগীদেরও মুখোশ উন্মোচন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন। তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল, এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। কি পরিমাণ বাংলাদেশের থেকে মানি চলে গেছে তার একটা ধারণা কিন্তু হোয়াইট পেপার দিয়েছে। $16 বিলিয়ন প্রতি বছর সাইফন অফ হয়েছে। আর ব্যাংকগুলো কিভাবে রবারি হয়েছে আপনারা তো দেখেছেন। এছাড়া গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নজর আছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৮ প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার ৮ প্রকল্পের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। এছাড়াও ২ সংসদ সদস্যের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। ফজলা আদিত্যের প্রতিবেদন।
বিগত আওয়ামী সরকার আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে শেখ হাসিনার পরিবার হাজার হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবার প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে ৮ প্রকল্পের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। চিঠিতে উল্লেখ রয়েছে প্রতারণা, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, কুরুস্কুল বিশেষ আশ্রয়ন প্রকল্প ২, ব্যবসা অর্থনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প, মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন প্রকল্প, মিরসরাই ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প এবং বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প। উল্লেখিত ৮টি প্রকল্পের নামে ২১,০০০ কোটি টাকা লোপাট করেছেন শেখ হাসিনা। এইসব প্রকল্প সংশ্লিষ্ট যাবতীয় নথিপত্র চাওয়া হয়েছে দুদকের চিঠিতে। অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন। এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। অভিযোগ প্রমাণে সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর রাজশাহী ৫ আসনের সাবেক এমপি মনসুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও সাবেক সংসদ সদস্য যশোর ৫ কর্তৃক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ২,৪৮,৭১,১৫১ টাকার স্থাবর সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ নামে ১৯টি ব্যাংক হিসাবে ৪১,৬৪,৮২,৩৩৪ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিএনপিতে ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে এসব কথা বলেন তিনি। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, সংস্কার করতে হবে সংসদে, যা করবে নির্বাচিত প্রতিনিধিরাই। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার বিএনপির প্রতি নারাজ মন্তব্য করে স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিএনপি অন্যায় করলে ব্যালটে তার জবাব দেবে জনগণ। বিকেলে রাজধানীর একটি হোটেলে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ আমার দোষ না, আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই, এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয় তো আপনাদের কিসের তকলিফ? আর সংস্কার করতে হবে সংসদে মন্তব্য করে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত প্রতিনিধিরাই সংস্কার করবে। বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে লিয়াজু কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলো আজকে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো একটা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সংস্কার করতে হবে সংসদে। এদিকে দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সন্ত্রাসী, গণহত্যায় জড়িত ও দুর্নীতিবাজরা কেউ বিএনপিতে ঠাঁই পাবে না। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে না হবে। একমাত্র উপায় হচ্ছে দুর্নীতি, ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে এটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। এ সময় তিনি আরো বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে যদি দাঁড় করানো যায়, সেটাই হবে গণতন্ত্র রক্ষায় সবচেয়ে বড় রক্ষা কবচ। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এদেশে মসজিদে যেমন সুরক্ষিত পরিবেশে ইবাদত পালন করে মুসলমানরা, তেমন অন্য ধর্মের উপাসনালয়গুলো সুরক্ষিত পরিবেশে তাদের ইবাদত পালন করবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বৈষম্যহীন সমাজ গঠনের কথাও বলেন। দীর্ঘ প্রায় 2 যুগ পর এই মাঠে প্রকাশ্যে সমাবেশ করল জামায়াত।
জেলা জামায়াতের আমির জননেতা আব্দুল করিম সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মুমতাজ উদ্দিন সহ অনেকেই। দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতে দেওয়া হবে না। অফিস, আদালত, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোর্ট কাছারি সব জায়গা থেকে ঘুষ নির্মূল করতে হবে, বৈষম্য দূর করতে হবে। মালিক তার বিনিয়োগের মূল্য পাবে, শ্রমিক তার ঘামের মূল্য ঠিক মতো পাবে। চট্টগ্রামে এস আলম গ্রুপের 6 কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের স্বাক্ষরিত নোটিশে বন্ধের বিষয়টি জানানো হয়। এতে কর্ণফুলীর 2টি স্থানে জড়ো হয়ে বিক্ষোভে নামে শ্রমিকরা। বন্ধ ঘোষিত কারখানা হলো এস আলম রিফাইন্ডিং সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড, এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ও এর 6 কারখানায় 12,000-এর বেশি কর্মী ছিল। হঠাৎ করে কারখানা বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন শ্রমিক কর্মচারীরা। আমাদের যে ফ্যাক্টরিটা বন্ধ করে দিচ্ছে, এই ফ্যাক্টরিটা কিসের জন্য বন্ধ করে দিচ্ছে, কি কারণে বন্ধ করে দিচ্ছে, এটা আমরা জবাব চাই। এখনো উদ্ঘাটন হয়নি চাঁদপুরে মেঘনায় সারবাহী জাহাজ আল বাখেরাতে 7 জনকে হত্যার রহস্য। ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুরে হরিণা ফেরিঘাটে জাহাজটি থেকে উদ্ধার মরদেহগুলোর মধ্যে 6 জনের পরিচয় মিলেছে। এ ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে নৌযান শ্রমিক ফেডারেশন। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে সারা দেশে নৌ চলাচল বন্ধের হুঁশিয়ারি দেন তারা। আরও জানাচ্ছেন আপন অপু। চাঁদপুরের মেঘনায় নোঙর করা জাহাজ থেকে 7 মরদেহ উদ্ধারের ঘটনায় কাটছে না চাঞ্চল্য। রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে সিআইডি, পিবিআই ও পুলিশের একাধিক টিম। ইতোমধ্যে শনাক্ত হয়েছে মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের জাহাজ আল বাখেরা থেকে উদ্ধার মরদেহগুলোর পরিচয়। নিহতরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিরুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। জানা যায়নি নিহত একজনের নাম। আর আহত হলেন জুয়েল। আহত ও নিহত ব্যক্তিদের বাড়ি ফরিদপুর ও নড়াইল জেলায়। বৃষ্টি এন্টারপ্রাইজের আরেক জাহাজ মুগনি 3-এর মাস্টার বাচ্চু মিয়া জানান, সার বহনকারী আল বাখেরা রোববার সকাল 8টায় চট্টগ্রাম ছাড়ে। রাতে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। পরে মালিক পক্ষের নির্দেশে মুগনি 3 জাহাজটি মাওয়া থেকে ঘটনাস্থলে গিয়ে বাখেরা খেয়ে দেখতে পায়। জাহাজে গিয়ে সবাইকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কল দেয় 999-এ। নৌ পুলিশ জানায়, জাহাজটি থেকে প্রথমে 5 জনের মরদেহ এবং 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় ঢাকায়। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দ্রুত বিচার চেয়েছেন নিহতের স্বজনরা। ওনার আঘাতগুলো দেখে প্রত্যেকটা একই সাইডে আঘাত করা, হাতে অন্য কোনো জায়গায় স্পর্শ বা অন্য কোনো কাটা ছিঁড়া নাই, সেটা দেখে মনে হলো এটা একটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। আমার ভাইয়ের অনেক স্বপ্ন ছিল 10 তারিখে মেয়েটার বিয়ে দিয়ে সে দিতে পারলো না ঘাতক সন্ত্রাসীর কারণে। আমাদের একটাই দাবি আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। এদিকে নিহত ও আহত প্রত্যেক পরিবারকে 20 লাখ টাকা করে সহায়তার দাবি জানিয়েছেন নৌযান পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার সকালে চাঁদপুর লঞ্চঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় দ্রুত হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন নৌ শ্রমিকরা। আগামী 72 ঘন্টা যে আলটিমেটাম দিলাম, এই আলটিমেটামের মধ্যে খুনিদেরকে দ্রুতগতিতে ধরে এনে আইনের আওতায় যদি আনতে না পারে, ইনশাআল্লাহ আমরা 26 তারিখ দিবাগত রাত্রি 12:01 থেকে আদৌ কাজ করবো কি করবো না। পুলিশ জানায়, মাঠে নেমেছে তদন্তকারী দল। দ্রুতই উদ্ঘাটন হবে রহস্য। যেহেতু ওই জাহাজে 8 জন নাবিক ছিলেন এবং এই একজনই মাত্র এখন বেঁচে আছেন, তো আমরা অল্প সময়ের মধ্যে তার সাথে কথা বলতে সক্ষম হব এবং আমরা এই হত্যাকাণ্ডের মোটিভ বের করতে সক্ষম হব, এটা আমরা প্রত্যাশা করছি। চাঞ্চল্যকরে হত্যা রহস্য উদ্ঘাটনে কার্যকর ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই চাওয়া ভুক্তভোগীদের স্বজন ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।
চাঁদপুরে জাহাজের চালকসহ 7 জনকে হত্যার ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। চট্টগ্রাম বন্দরকে গতিশীল ও আধুনিক করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। এ সময় 3 মাসেও চট্টগ্রাম বন্দরের কার শেডে পড়ে থাকা গাড়ির নিলাম না হওয়ায় ক্ষোভ জানান তিনি। একই সঙ্গে আগামী 31 জানুয়ারির মধ্যে নিলাম সম্পন্ন করার নির্দেশ দেন উপদেষ্টা। শুনেছি বিআইডব্লিউটিএ এবং সবকে মিলে একটা ইনকোয়ারি করছে। এই আপনার কথাবার্তার উত্তরটা আমি ইনকোয়ারির আগে বলতে পারবো না। স্পেকুলেটিভ কিছুই বলা যায় না। কী হয়েছে, ডাকাতি হয়েছে না কেউ মার্ডার করেছে, কী হয়েছে, তো এটা ইনভেস্টিগেশন হোক, আপনারা জানতে পারবেন।